চট্টগ্রামের লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারানো যাত্রীবাহী বাসের সাথে দুটি মাইক্রোবাসের সংঘর্ষে 10 জনের প্রাণহানি। একই এলাকায় দুর্ঘটনায় প্রাণ ঝরে ঈদের দিনও। বিলম্বিত হতে পারে ডিসেম্বরে নির্বাচন আয়োজন, শঙ্কা বিএনপি নেতাদের। বলছেন যারা ভোট চায় না তারাই গণতন্ত্রের প্রধান অন্তরায়। সরকার ইলেকশন কমিশনকে সঠিকভাবে কাজ করতে দিচ্ছে না বা সহযোগিতা করছে না। এজ এ রেজাল্ট নির্বাচনের প্রক্রিয়াটা বিলম্বিত হতে পারে। একটা পন্থায় ক্ষমতা দখল করে এবং অব্যাহত রাখার চেষ্টা করছে, ক্ষমতার অংশীদার হতে চাচ্ছে আবার নির্বাচনে না গিয়ে। ঈদে ঘুরতে যাওয়া পর্যটকদের পকেট কাটার অভিযোগ। মৌলভীবাজারে বিভিন্ন বিনোদন কেন্দ্রে জিনিসপত্র কিনতে হচ্ছে দ্বিগুণ মূল্যে। বাইরে যে জিনিসটা আসলে সাপোজ 10 টাকা, সেটা আমাদের ট্যুর স্পটে গিয়ে আসলে 50, 60, 100 মানে ডাবল আসলে আমাদের প্রাইসটা বেশি হয়ে যাচ্ছে। একটা সিন্ডিকেটের মতো মনে হয় কাজ করে তারা, মানে প্রত্যেকটা জিনিসের দেখি একটা দাম বেড়ে দিয়েছে। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বাস ও দুটি মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ ঝরেছে 10 জনের, আহত 2 জন। সকালে মহাসড়কের লোহাগাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম শহরমুখী রিল্যাক্স পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় কক্সবাজারগামী দুটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যায় নারী, শিশুসহ মাইক্রোর 7 যাত্রী। হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায় আরও 3 জন। স্থানীয়দের মতে এই মহাসড়ক হয়ে কক্সবাজার থেকে লবণবাহী পরিবহন দেশের বিভিন্ন জায়গায় যায়। সেই লবণের পানি পড়েই সড়ক পিচ্ছিল থাকায় নিয়ন্ত্রণ হারায় বাসটি। গেল 3 দিনের মধ্যে এই মহাসড়কে এটি দ্বিতীয় বড় ধরনের দুর্ঘটনা। এর আগে ঈদের দিন একই স্থানে 2 বাসের সংঘর্ষে মারা যায় 5 জন। এ বিষয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। কুতুবী, টানা 3 দিন একই স্থানে দুর্ঘটনা, স্থানীয় প্রশাসনের মতে এর কি কারণ রয়েছে? দেবাশিস, প্রথম কারণ হচ্ছে পিচ্ছিল সড়ক, অর্থাৎ কক্সবাজার এলাকায় যেহেতু কক্সবাজার এবং পাশাপাশি বাঁশখালী এই এলাকায় যেহেতু এখানকে যেহেতু লবণ চাষ হয়, এখান থেকে লবণ দেশের প্রত্যন্ত অঞ্চলে যায় পরিবহনে করে। তো এই পরিবহনে করে নিয়ে যাওয়ার সময় কিন্তু সড়কে পানি পড়ে, তো এই পানি থেকেই রাস্তাটা পিচ্ছিল হয়। এটিতে আমরা গত পরশুদিন ঈদের দিনও 5 জন একই স্থানে মারা গেছেন এবং আজকে 10 জন। আজকে 10 জনের মধ্যে 7 জন ঘটনাস্থলেই একেবারে স্পট ডেড এবং এরপরে আর 3 জন হচ্ছে স্থানীয় পদুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে 1 জন এবং চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়ার পর ওখানে চিকিৎসাধীন অবস্থায় সেখানে 2 জন সহ মোট 10 জনের মৃত্যুর খবর আমাদের কাছে এ পর্যন্ত নিশ্চিত হয়ে গেছে। তো এখন ওই জায়গাটা প্রাথমিকভাবে সেটাই বলছে যে পিচ্ছিল সড়কের কারণে দুর্ঘটনা বারবার ঘটছে। আর হচ্ছে আজকের যে ঘটনা, সেখানে 2টি মাইক্রোবাস ছিল, একটির যাত্রী মূলত সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছেন, যে 10 জন মারা গেছেন এই একটি মাইক্রোবাসেরই। বাকি আরেকটা মাইক্রোবাস ছিল, সেটাতে তেমন কিছু হয়নি, কিন্তু এই মাইক্রোবাসটি একেবারে অনেক ব্যাপক ক্ষতি হয়েছে। এবং পাশাপাশি চট্টগ্রাম অভিমুখী যে রিল্যাক্স বাস ছিল, সেই রিল্যাক্স বাসেরও বেশ কিছু যাত্রী আহত হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি 10 থেকে 15 জন আহত হবে এবং এই মৃত্যুর এখন যে 10 জনের খবর পেলাম সেটি হয়তো আরও বাড়তে পারে, কারণ হচ্ছে যে দুর্ঘটনাটি খুব বড় এবং খুব ভয়াবহ। তো এইটি মূলত আমার কাছে এই তথ্যটি সর্বশেষ পর্যন্ত ছিল। তবে কতজন নারী, আমরা প্রথমে শুনেছিলাম 3 জন নারী এবং শিশুসহ। চট্টগ্রামে যারা মারা গেছেন তারা ওখানে কি নারী বা পুরুষ কিনা সেটা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। যদি আমরা পাই তাহলে আমরা জানাবো আর কি। ধন্যবাদ কুতুবী যুক্ত হবার জন্য।
এদিকে কুষ্টিয়ায় পৃথক দুর্ঘটনায় মামা ভাগ্নে সহ প্রাণ হারিয়েছেন 3 জন। পুলিশ জানায় গত রাতে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কে প্রাইভেট কারের ধাক্কায় মারা যায় মোটরসাইকেলের 2 আরোহী। নিহত পলাশ ও অনিক সম্পর্কে মামা ভাগ্নে। হলুদের এক অনুষ্ঠানে যাওয়ার পথে জেলা স্কুলের সামনে পৌঁছালে বেপরোয়া গতির প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগে। এই ঘটনায় তানভীর নামে আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া ডাক্তার দেখিয়ে বাড়ি যাওয়ার পথে বিলজানি বাজারের সড়কে দুর্ঘটনায় ময়নউদ্দিন নামে এক ভ্যান যাত্রী মারা যায়। ঈদের তৃতীয় দিন সকালেও কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে ঘরমুখো মানুষের সমাগম। ভোর থেকেই ট্রেনে বাড়ি ফেরার জন্য হাজির হন অনেক যাত্রী। সকাল থেকে এ পর্যন্ত ধূমকেতু, পারাবাদ, তিস্তা এক্সপ্রেস, মহাসাগর, প্রভাতী, সুন্দরবন সহ 9টি ট্রেন ছেড়ে গেছে। দক্ষিণ ও উত্তরাঞ্চলের কোনো ট্রেনই সকাল থেকে কোনো শিডিউল বিপর্যয় নেই। সময় মতো স্টেশন ছেড়ে যাচ্ছে ট্রেন। এবার ঈদের ছুটি বেশ লম্বা হওয়ার কারণেই এখনও বাড়ি যাচ্ছেন অনেকে। ঝক্কি ঝামেলা থেকে কিছুটা নিস্তার পেতেই এ সময় বাড়ি যাচ্ছেন বলে জানান যাত্রীরা। কাউন্টার থেকে কাটা হয়েছে, আরামদায়কভাবে যাওয়া হচ্ছে ঈদের পরে। ঈদের সময় অনেক ঝামেলা থাকে, তারপরে লোকজন বেশি থাকে, একটা যানজট থাকে অনেক সময়। আর ঈদের পরে একটু রিল্যাক্স থাকা যায়, তাছাড়া আবার খুব নিরিবিলি পরিবেশ থাকে, খুব ভালো লাগে। ভিড়ে যেতে চাচ্ছিলাম না, এখন একটু তুলনামূলক ভিড় কম, যার কারণে আমি আজকে দিনটাকে বেছে নিয়েছি। এদিকে আজ বাস টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ তেমন নেই। হুড়োহুড়ি আর যানজটের ঝক্কি এড়াতে ঈদের পর বাড়ি যাওয়ার সিদ্ধান্ত বলে জানিয়েছেন টার্মিনালে আসা যাত্রীরা। তারা অভিযোগ করেন গাড়ির সংখ্যা কম থাকায় ভাড়া কিছুটা বেশি নেওয়া হচ্ছে। ময়মনসিংহ, নেত্রকোনা, কেউ বা কিশোরগঞ্জ যাবেন, সময় মতো বাস ছেড়ে যাচ্ছে। আগামীকাল থেকে যাত্রী বাড়বে বলে আশা করছেন পরিবহন মালিকরা। গাড়ির কম আছে, যাত্রীর ভাড়াটা একটু বেশি নিচ্ছে। বাস টার্মিনালটা গুছানো হয়নি। বাস টার্মিনালটা খুবই বিশৃঙ্খল। বাস টার্মিনাল মানে এই ট্রান্সপোর্ট সিস্টেম যদি আসলে সংস্কার না হয় তাহলে আমাদের ভোগান্তি থাকবে। এখন ওই রকম চাপ পড়েনি আসলে। চাপ করলে গাড়ি এতক্ষণ অ্যাভেলেবেল চলে আসে। আজকে আপনাকে মোটামুটি মানে সামথিং, বেশিও না কমও না, আইতাছে আর গাড়ি তুলতেছে। ডিসেম্বরে নির্বাচন করতে ইসিকে সহযোগিতা করছে না অন্তর্বর্তী সরকার, ফলে বিলম্বিত হতে পারে নির্বাচনের আয়োজন। এমন শঙ্কার কথা জানিয়ে বিএনপির অভিযোগ, নির্বাচন ছাড়াই কেউ কেউ ক্ষমতার অংশীদার হওয়ার চেষ্টা করছে। কেউ আবার ক্ষমতা অব্যাহত রাখতে চায়। জনরায় ভয় পেয়ে একটি পক্ষ ভোট বিলম্বের চেষ্টা করছে বলেও দাবি করেন বিএনপি নেতারা। তারা বলছেন, যারা জাতীয় নির্বাচন চায় না তারাই গণতন্ত্রের প্রধান অন্তরায়। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনার কথা জানিয়েছেন। বিএনপি বরাবরই দ্রুত সময়ে নির্বাচনের দাবি জানিয়ে আসছে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের অভিযোগ, ডিসেম্বরে নির্বাচনের জন্য সরকার থেকে সহযোগিতা পাচ্ছে না ইসি। ডিলিমিটেশন অ্যাক্ট বা সীমানা পুনর্নির্ধারণ আইন সংশোধন না করার সমালোচনা করেন তিনি। ডিলিমিটেশন অ্যাক্ট সামান্য একটা প্রিন্টিং মিস্টেক ছিল, ক্লারিক্যাল মিস্টেক ছিল, সেটা সংশোধন এই সরকার এখনো পর্যন্ত করে নাই। যদি ডিলিমিটেশনের কার্যাবলী নির্বাচন কমিশন এখন শুনানি না করতে পারে তাহলে নির্বাচন বিলম্বিত হবে। আর যদি আলাদা একটা কর্তৃপক্ষ গঠন করতে হয় ডিলিমিটেশনের জন্য, নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব করার মতো। সরকারের এই কার্যক্রমটাতে বোঝা যাচ্ছে যে সরকার ইলেকশন কমিশনকে সঠিকভাবে কাজ করতে দিচ্ছে না বা সহযোগিতা করছে না। এজ এ রেজাল্ট নির্বাচনের প্রক্রিয়াটা বিলম্বিত হতে পারে। বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন, হেরে যাবার ভয়ে একটি গোষ্ঠী নির্বাচনের মুখোমুখি হতে চাইছে না। এখন আবার আরেকটা গোষ্ঠীর মধ্যে সেই বোধহয় ভয়টা কাজ করছে, আমি জানি না, যে নির্বাচনকে তারা ফেস করতে চাচ্ছে না। তারা নির্বাচনকে ভয় পাচ্ছে, তারা জনগণের রায়কে ভয় পাচ্ছে। সুতরাং ওই তাইলে শেখ হাসিনার সাথে তাদের ব্যবধানটা কোথায়? যারা সংস্কার এবং নির্বাচনকে আলাদাভাবে দেখতে চায় তাদের মধ্যে অশুভ শক্তি লুকায়িত আছে। তারা নির্বাচনকে দীর্ঘায়িত করতে চায়। তারা ক্ষমতায় দীর্ঘ মেয়াদে থাকার একটা মনোবাসনা তাদের থাকতে পারে। বিএনপি নেতাদের মতে, নির্বাচন যত পিছিয়ে দেয়া যায় ততদিন কারো কারো সুবিধা ভোগের সুযোগ আছে। অনেকে বলছে এরা আরেকটা পন্থায় ক্ষমতা দখল করে এবং অব্যাহত রাখার চেষ্টা করছে এবং
অনেকে এই ক্ষমতার অংশীদার হতে চাচ্ছে আবার নির্বাচনে না গিয়ে, কিংবা যত পিছিয়ে যাওয়া যায় ততদিন একটা সুযোগ সুবিধা ভোগ করা এখানে সেই অবস্থান আছে তাদের। সুতরাং তারাই তো গণতন্ত্রের পথে আমাকে বলতে হবে প্রধান অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে ক্রমান্বয়ে। যারা স্থানীয় সরকার নির্বাচনটা আগে চায় সেটা তাদের একটা কৌশল হতে পারে যে যাতে জাতীয় নির্বাচন আরো বিলম্বে হয়। যারা গণপরিষদের কথা বলছে, যারা গণভোটের কথা বলছে, এই সমস্ত উত্থাপন করছে প্রস্তাবগুলো, তাদেরও কোনো কোনো উদ্দেশ্য থাকতে পারে যাতে করে নির্বাচনটা বিলম্বিত হয়। স্বৈরাচারের পুনর্বাসন রুখতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখার আহ্বানও জানান বিএনপি নেতারা। জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করার সাথে সাথে জনমনে একটা স্বস্তির ভাব আসবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। নিয়ম নীতির কোনো তোয়াক্কাই করছে না মৌলভীবাজারের বিভিন্ন বিনোদন কেন্দ্র। পর্যটকেরা পড়ছেন ভোগান্তিতে। বাজার মূল্য থেকে প্রতিটি জিনিস বিক্রি হচ্ছে দ্বিগুণ মূল্যে, যানবাহনের ভাড়া নেওয়া হচ্ছে 3 গুণ পর্যন্ত, আর অপরিচ্ছন্নতার অভিযোগ তো রয়েছেই। পর্যটকরা বলছেন প্রাকৃতিক সৌন্দর্য থাকলেও শুধুমাত্র টুরিস্ট স্পটের অব্যবস্থাপনার কারণে দেশি পর্যটকরা বিদেশমুখী হচ্ছেন। শ্রীমঙ্গল থেকে ফিরে বাকিরা জানাবেন সহকর্মী ফারহানা ন্যান্সি। ছবি তুলেছেন লুৎফর রহমান। যতদূর চোখ যায় সবুজ আর সবুজ, যেন একক আধিপত্য সবুজের সাম্রাজ্যে। চায়ের দেশ নামে সবাই ডাকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলকে। ভ্রমণ যাদের ভালোবাসার সঙ্গী, তারা ছুটির দিনগুলোকে সমাহিত করে চা বাগানের নিস্তব্ধতায়, 2টি পাতা আর একটি কুড়ির মোহে। কিন্তু এই সৌন্দর্য মানুষ কতটা উপভোগ করতে পারে? আমরা বাংলাদেশি হয়েও আমরা বিভিন্ন দেশে ঘুরতে যাচ্ছি। আমাদের দেশটা যে এত সুন্দর, শুধুমাত্র ট্যুরিস্ট ব্যবস্থা উন্নত না বলে আমরা আসতে পারছি না। সো বাংলাদেশ সরকার যদি ট্যুরিস্ট ব্যবস্থা সব দিক থেকে আরও উন্নত করে, সেক্ষেত্রে দেখা যাবে আমরা দেশের বাইরে না গিয়ে দেশের মধ্যেই ঘুরবো। পরিবেশকে একটু সাজিয়ে গুছিয়ে একটু সৌন্দর্যভাবে একটি রিসোর্ট জাতীয় কিছু তৈরি করলে বাংলাদেশ আরও উন্নতি শিখরে পৌঁছতে পারে। ভ্রমণ পিপাসুদের অভিযোগ, ট্যুরিস্ট স্পটগুলোতে সব ধরনের পণ্যের মূল্য দ্বিগুণ। সিন্ডিকেটের দৌরাত্মে ট্যুরিস্টরা জিম্মি। বাইরে যে জিনিসটা আসলে সাপোজ 10 টাকা, সেটা আমাদের ট্যুরিস্ট স্পটে গিয়ে আসলে 50, 60, 100 মানে ডাবল আসলে আমাদের প্রাইসটা বেশি হয়ে যাচ্ছে, কিনতে হচ্ছে। তো আই গেস এটা একটা নিয়ম করা উচিত। বিভিন্ন ট্যুরিস্ট স্পট স্পেশালি একটা সিন্ডিকেটের মতো মনে হয় কাজ করে। তারা মানে প্রত্যেকটা জিনিসের দেখি একটা দাম বেড়ে দিয়েছে। ইভেন যে জিনিসটা আমি দেখা যাচ্ছে যে হয়তো আমি টাউনে যেটা আমি 10 টাকায় পাচ্ছি, সেটা এখানে হচ্ছে 20 টাকা, মানে অলমোস্ট ডাবল। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে এটা কর্তৃপক্ষের দেওয়ার দরকার। লাওয়াছড়ার মতো পর্যটন কেন্দ্রগুলোতে যেতে পর্যটন বাস চালু করার পরামর্শ দেন ভ্রমণ পিপাসুরা। এখানে পাবলিক বাস এবং যে ট্রান্সপোর্টেশনগুলো খুবই মানে অ্যাফোর্ডেবল প্রাইসে সবাই ক্যারি করতে পারে, সেটা আমাদের ট্যুরিজমকে যেমন এনরিচ করবে, তেমন আমাদের যে বাইরে যাওয়ার যে প্রবণতা সেটাও এক সময় হয়তো বা কমে আসবে এবং আমাদের দেশের যে ট্যুরিজম সেক্টরটা আরও বেশি উন্নত হবে বলে আশা করছি। পর্যাপ্ত মনিটরিং করলে বাংলাদেশের পর্যটন ব্যবস্থাপনা আরও উন্নত হবে বলে আশা সবার। কনজিউমার প্রোডাক্ট আর কি এগুলো, তো এগুলোর দাম দেখি ডাবলের চেয়ে বেশি। তো এটা আমার কাছে মনে হচ্ছে কোনো মনিটরিং নেই। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। ঈদের ছুটিতে সারা দেশের পর্যটন স্পটগুলোতে ঢল নেমেছে ভ্রমণ পিপাসুদের। আরও জানাতে সিলেটের জাফলং থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, দর্শনীয় স্থানগুলোতে ভ্রমণ পিপাসুদের ভিড় কেমন দেখছেন? দেবাশিস, সিলেটের প্রতিটি পর্যটন কেন্দ্রেই পর্যটকদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি। আমরা এই মুহূর্তে আছি জাফলং পর্যটন কেন্দ্র এবং আপনি যদি ক্যামেরার মাধ্যমে দেখেন যে অসংখ্য পর্যটক, এখনও দুপুর হয়নি, সেই দুপুরের আগেই কয়েক হাজার পর্যটক মূলত এই জাফলংয়ের যে সৌন্দর্য, জল, পাথর আর পাহাড়ের যে নৈসর্গিক সৌন্দর্য সেটি দেখার জন্য তারা ইতিমধ্যে আসলে এখানে ভিড় করছেন। এবং নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে যেই সিঁড়ি বেয়ে মূলত পানিতে গিয়ে আসলে গোসল করেন পর্যটকরা বা নৈসর্গিক সৌন্দর্য সেটি উপভোগ করেন, মূল ভিউ পয়েন্টে যান, সেই সিঁড়ির চিত্রটি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। অসংখ্য মানুষ এই সিঁড়ি দিয়ে হাঁটাটাই অনেকটা দায়, তবুও মানুষজন এই গরমেও তারা এই সিঁড়ি দিয়ে হেঁটে তারা যেই ভিউ পয়েন্ট অর্থাৎ পানিতে তারা গিয়ে গোসল করছেন,
এবং পর্যটকদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে তাদের যে কষ্ট, অর্থাৎ এই গরমেও তারা এতটুক রাস্তা পার হয়ে আসলে এখানে এসেছেন, তারপর সিঁড়ি দিয়ে নেমে তারা মূল ভিউ পয়েন্টে যাচ্ছেন, সেই কষ্টগুলো তাদের কাছে আর কষ্ট লাগছে না। যখন তারা এই প্রাকৃতিক যে নৈসর্গিক সৌন্দর্যটা তারা দেখছেন, তখনই তাদের আসলে মনটা শীতল হয়ে যাচ্ছে। পাশাপাশি শীতল পানিতে তারা যখন নিজের গা ভেজাচ্ছেন, তখন মন প্রাণ সব কিছুই আসলে তাদের শান্ত হয়ে যাচ্ছে, এমনটাই পর্যটকরা আমাদেরকে বলেছেন। এবং শুধুমাত্র এই জাফলংই নয়, আমরা আরও খবর নিয়ে জেনেছি বিছানাকান্দি, সাদা পাথর, সিলেটের চা বাগানগুলো, সবগুলোতেই আসলে এই রকম ভিড়ই কিন্তু আজকে রয়েছে। তৃতীয় দিন, যেহেতু এবার ঈদের লম্বা ছুটি রয়েছে, ফলে পরিবার পরিজন, বন্ধু বান্ধব, প্রিয়জন প্রত্যেকেই আমরা দেখেছি যে নানা নিজেদের মতো করে আসলে এই পর্যটন কেন্দ্রগুলোতে আসছেন, নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন, উপভোগ করছেন সিলেটের এই নৈসর্গিক সৌন্দর্য। এবং প্রত্যেকেই বলছেন যে তারা এখানে এসে ঈদের ছুটিতে নিজেদের মতো করে সময় কাটাতে পারে, প্রত্যেকেই খুবই আনন্দিত এবং তারা খুবই খুশি। এবং তারা বলছেন যে এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি এভাবেই যে থাকে, আইনশৃঙ্খলা যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আরেকটু যদি আসলে নজরে আনা হয়, তাহলে তাদের এই যে ভ্রমণ সেটি আরও আসলে নিশ্চিত হবে। গাজা জুড়ে ইসরায়েলি বর্বরতা চলছেই। বুধবার স্থানীয় সময় ভোরে ইসরায়েলি হামলায় মৃত্যু হয়েছে 17 ফিলিস্তিনির। এর মধ্যে গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে প্রাণ গেছে 2 জনের, একজনের মৃত্যু হয়েছে আল মাওয়াসির নিরাপদ ঘোষিত এলাকায়। রাফাতে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 3 ফিলিস্তিনি। এর আগে মঙ্গলবারও তেল আবিবের হামলায় কমপক্ষে 23 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এদিকে রাফায় অবস্থানরত ফিলিস্তিনিদের আবারও সরে যাওয়ার নির্দেশ দিয়েই গুলি চালাচ্ছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে দিক বিদিক ছুটছে ফিলিস্তিনিরা। জাতিসংঘের দাবি, ত্রাণ প্রবেশ করতে না দেয়ায় উপত্যকার সব বেকারি এখন বন্ধ হয়ে গেছে, ফলে খাবারের ভয়াবহ সংকট তৈরি হয়েছে। সময় যতই গড়াচ্ছে কমে আসছে মিয়ানমারের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের জীবিত উদ্ধারের সম্ভাবনা। ভয়াবহ ভূমিকম্পের প্রায় 5 দিন পরও জীবিতদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। তাদের ধারণা, ধ্বংসস্তূপের ভেতর এখনও অনেকে জীবিত রয়েছেন। জান্তা সরকার জানিয়েছে এখন পর্যন্ত 2700-র বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। সংখ্যা দ্রুতই প্রাণহানি 3000 ছাড়িয়ে যাবে। আহত হয়েছে 4500-এর বেশি মানুষ। এখনও নিখোঁজ 441 জন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS-এর সংখ্যা, ভয়াবহ এই ভূমিকম্পে মিয়ানমারে প্রাণহানি 10,000 ছাড়াতে পারে। এদিকে এই দুর্যোগে থাইল্যান্ডে মৃত্যু হয়েছে 21 জনের। মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের মুখপাত্র শেন পার্নেল জানিয়েছেন, নতুন করে মোতায়েন করতে যাওয়া রণতরীটির নাম কার্ল ভিনিসন। ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরীর সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে 2-এ। আগে থেকে সেখানে হ্যারি এস ট্রুম্যান মোতায়েন ছিল। পেন্টাগনের দাবি, অঞ্চলটিতে নিরাপদ বাণিজ্য নিশ্চিতেই তাদের এই পদক্ষেপ। সম্প্রতি ইয়েমেনে হুতির বিভিন্ন স্থাপনায় ব্যাপক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন রণতরী লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে হুতিও।